আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে তোমাদের সাথে আছি আমি ফারুক আহমেদ, প্রভাষক পদার্থবিজ্ঞান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর। তোমাদের সাথে আমি আলোচনা করতেছিলাম উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 10ম অধ্যায় আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব নিয়ে। আমরা অলরেডি 2টা লেকচার নিয়েছি। আজকের তৃতীয় লেকচারে আমরা আলোচনা করব গ্যাসের গতিতত্ত্ব নিয়ে। এই গ্যাসের গতিতত্ত্ব আলোচনার আগে ব্রাউনীয় গতি সম্পর্কে আমাদের একটু জানা দরকার। ব্রাউনীয় গতি, ব্রাউনীয় গতির বৈশিষ্ট্যগুলো বা এই ব্রাউনীয় গতি সম্পর্কে শুরুতেই যে পয়েন্টটা আমরা বলবো সেটাকে আমরা বলতে পারি এরকম যে বিজ্ঞানী রবার্ট ব্রাউন, অর্থাৎ এই যে ব্রাউনীয় গতি যার নামে নামকরণ করা হয়েছে তিনি হচ্ছেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন। রবার্ট ব্রাউন পানিতে এই পোলেন কণা বা পরাগরেণু গতি থেকে এই ব্রাউনীয় গতি লক্ষ্য করেন। তাহলে কি হলো যে বিজ্ঞানী রবার্ট ব্রাউন পানিতে পোলেন কণা বা পরাগরেণু গতি থেকে এই ব্রাউনীয় গতি লক্ষ্য করেন। 2 নম্বর আমরা বলতে পারি যে স্যার উইলিয়াম রামসে এই গতি ব্যাখ্যা করেন। তাহলে যদি আসে যে ব্রাউনীয় গতিটা কে ব্যাখ্যা করেন, আমরা বলতে পারি যে স্যার উইলিয়াম রামসে। 3 নম্বর পয়েন্ট হিসেবে আমরা বলতে পারি যে বিজ্ঞানী আইনস্টাইন এর গতিসূত্র আবিষ্কার করেন, অর্থাৎ ব্রাউনীয় গতিটা আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট ব্রাউন, আর এই গতির সূত্র আবিষ্কার করেন বিজ্ঞানী আইনস্টাইন। 4 নম্বর পয়েন্ট হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে এই গতিটা স্বতঃস্ফূর্ত ও শাশ্বত। এই গতি কোনো দিনই বন্ধ হয় না। 5 নম্বর পয়েন্ট হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে এই গতি অবিরাম ও সম্পূর্ণ অনিয়মিত, অর্থাৎ দুটি গতি কখনোই একই রকম হয় না। 6 নম্বর পয়েন্ট হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে এই কণাগুলোর রাসায়নিক প্রকৃতি, অর্থাৎ যে গঠনের উপর এবং পাত্রের কম্পন অর্থাৎ নড়াচড়ার উপর এই গতি নির্ভর করে না। অনেক সময় এমসিকিউ আসতে পারে যে ব্রাউনীয় গতি নিচের কোনটির উপর নির্ভর করে না। তো আমাদের একটু জানা দরকার যে এই কণাগুলোর যে রাসায়নিক প্রকৃতি অর্থাৎ এর গঠনের উপর নির্ভর করে না, এবং পাত্রের কম্পন অর্থাৎ নড়াচড়ার উপরও এই গতি নির্ভর করে না। 7 নম্বর পয়েন্ট হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে কণাগুলোর আকারের উপর এই গতি নির্ভর করে। কণা যত ছোট হয় গতি তত বৃদ্ধি পায়। তো ব্রাউনীয় গতি সম্পর্কে এই কয়েকটা পয়েন্ট জানা থাকলেই ইনশাল্লাহ আমরা আমাদের এমসিকিউ বা যদি তোমার অনুধাবনমূলক কোশ্চেনে আসে যে ব্রাউনীয় গতির কয়েকটি বৈশিষ্ট্য লেখো, সেক্ষেত্রে আমরা অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এবার আসো আমরা এই গ্যাসের গতিতত্ত্ব নিয়ে একটু কথা বলবো। তো সূক্ষ্ম পর্যবেক্ষণে দেখা যায় যে কোনো গ্যাসের অণুগুলো আপনা আপনি বিভিন্ন দিকে ছোটাছুটি করে, ঘুরপাক খায় এবং পরস্পরের সাথে সংঘর্ষ ঘটায়। গ্যাসীয় অণুগুলোর মধ্যকার আন্তঃআণবিক আকর্ষণ বল এতই দুর্বল যে কঠিন বা তরল পদার্থের ন্যায় এই পরস্পরকে এরা ধরে রাখতে সক্ষম হয় না। ফলে কি হয় যে বহিস্থ বলের ক্রিয়া ছাড়াই অণুগুলো আপনা হতেই কিন্তু বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করে এবং গতিশীল অবস্থায় থাকে। সবসময় এরা গতিশীল অবস্থায় থাকে। তো গ্যাসীয় অণুগুলোর এই যে বিক্ষিপ্ত গতি, যে তত্ত্বের সাহায্যে এটা ব্যাখ্যা করা হয়, অর্থাৎ গ্যাসীয় অণুগুলোর এই বিক্ষিপ্ত গতিটা যে তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা হয় তাকেই গ্যাসের গতিতত্ত্ব বলে। 1730 সালে বিজ্ঞানী বার্নৌলি সর্বপ্রথম গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে গ্যাসের সূত্রাবলী ব্যাখ্যা করেন। অর্থাৎ আমরা যে এর আগে গ্যাসের সূত্রাবলী পড়ে আসছি, ওই যে যেমন বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, তারপরে চাপের সূত্র বা রেনল্ড সূত্র,
তো এই যে গ্যাসের সূত্রাবলী, এই গ্যাসের সূত্রাবলী ব্যাখ্যা করেন হচ্ছে বিজ্ঞানী বার্নলি এই গতিতত্ত্বের সাহায্যে। কত সালে? 1730 সালে। এ কারণে বিজ্ঞানী বার্নলিকে কিন্তু গ্যাসের গতিতত্ত্বের জনক বলা হয়। তাহলে এনাকে কি বলা হয়? গ্যাসের গতিতত্ত্বের জনক। গ্যাসের গতিতত্ত্বের জনক। ব্রাউনীয় গতি থেকে গতিতত্ত্বের প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়। আমরা এই যে ব্রাউনীয় গতি এর আগে আলোচনা করলাম, এই ব্রাউনীয় গতি থেকে কিন্তু গ্যাসের গতিতত্ত্বের প্রত্যক্ষ একটা প্রমাণ পাওয়া যায়। 1857 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ক্লোসিয়াস কতগুলো স্বীকার্যের উপর ভিত্তি করে গ্যাসের গতিতত্ত্ব প্রতিষ্ঠা করেন। তো তাহলে গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো রয়েছে, তো এগুলো মানে স্বীকার্যগুলোর উপরেই যে গ্যাসের গতিতত্ত্বটা প্রতিষ্ঠিত, এই স্বীকার্যগুলোকে করেন বিজ্ঞানী ক্লোসিয়াস। কত সালে? 1857 সালে। তো এই স্বীকার্যগুলোকে গতিতত্ত্বের মৌলিক স্বীকার্য বা গ্যাসের অণুর মৌলিক স্বীকার্য বলে। প্রশ্ন হতে পারে যে স্বীকার্যটা কি? আমরা কিন্তু স্বীকার্য সম্পর্কে কিন্তু প্রথম এই পত্রেরই একদম প্রথম অধ্যায়ে আমরা কিন্তু জেনে এসেছি যে স্বীকার্য কি। তো তারপরও আমরা একটু বলি যে এই স্বীকার্য বা পোস্টুলেট হচ্ছে যে এমন কিছু পূর্ব শর্ত বা প্রস্তাবনা যা বিনা প্রমাণে সত্য বলে স্বীকার করে নিয়ে এর উপর ভিত্তি করে কোনো যুক্তি বা তত্ত্ব প্রদান করা হয়। অর্থাৎ স্বীকার্য তত্ত্বটার ভিত্তি প্রদান করে। যেমন গ্যাসের অণুসমূহের গতি সম্পর্কিত কিছু পূর্ব শর্ত স্বীকার করে নিয়েই কিন্তু গ্যাসের গতিতত্ত্বটা প্রতিষ্ঠিত হয়েছে। তো এই গ্যাসের গতিতত্ত্বের যে স্বীকার্যগুলো, সেই স্বীকার্যগুলো নিয়ে যদি আমরা একটু কথা বলি, স্বীকার্যগুলো হচ্ছে যেমন স্বীকার্যগুলোকে আমরা 1 নম্বর পয়েন্ট হিসেবে উল্লেখ করতে পারি যে গ্যাসীয় অণুগুলো বিন্দুভর আদর্শ স্থিতিস্থাপক দৃঢ় গোলক সদৃশ। কথাগুলো খুবই, প্রত্যেকটা শব্দ কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কথাগুলো অবশ্যই মনে রাখবা যে গ্যাসীয় অণুগুলো বিন্দুভর, একেবারে বিন্দুভর সদৃশ এবং আদর্শ স্থিতিস্থাপক দৃঢ় গোলক সদৃশ। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে অণুগুলো সর্বদা গতিশীল থাকে এবং এদের গতি নিউটনের গতিসূত্র মেনে চলে। 3 নম্বর পয়েন্ট হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে তাপমাত্রা বা উষ্ণতা বৃদ্ধির সাথে অণুগুলোর বেগও বৃদ্ধি পায়। অণুগুলোর গতিবেগ 0 হতে কিন্তু অসীম পর্যন্ত এটা হতে পারে, বিস্তৃত হতে পারে। 4 নম্বর পয়েন্ট হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে অণুগুলো পরস্পরের প্রতি এবং পাত্রের দেয়ালের প্রতি কোনো আকর্ষণ বা বিকর্ষণ করে না, বা অর্থাৎ এই অণুগুলোর পরস্পরের প্রতি যেমন কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই, তেমনি পাত্রের দেয়ালের সাথেও কিন্তু এদের কোনো আকর্ষণ বা বিকর্ষণ ঘটে না। এই যে অণুগুলো 5 নম্বর পয়েন্ট হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে এই অণুগুলো পরস্পরের সাথে এবং পাত্রের দেয়ালের সাথে উপর্যুপরি সংঘর্ষে লিপ্ত হয়। এর আগে আমরা কিন্তু বললাম যে আকর্ষণ বা বিকর্ষণ করে না, কিন্তু সংঘর্ষে লিপ্ত হয়। এই সংঘর্ষগুলো কিন্তু সম্পূর্ণ স্থিতিস্থাপক, অর্থাৎ সংঘর্ষের পূর্বে ও পরে এদের ভরবেগ ও গতিশক্তির কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এদের ভরবেগ ও গতিশক্তি সংরক্ষিত থাকে। 6 নম্বর পয়েন্ট আমরা উল্লেখ করতে পারি যে অণুগুলোর সমস্ত শক্তি গতিশক্তি যেহেতু গতিশীল থাকে, কখনো এরা স্থির হয় না বা স্থিতি অবস্থায় থাকে না, তার মানে এদের সমস্ত শক্তি কিন্তু ওই গতিশক্তি, এদের কোনো বিভব শক্তি বা স্থিতিশক্তি নেই। অর্থাৎ আমরা যদি বলি যে মোট শক্তি যদি ই হয়, এর আগে কিন্তু আমরা ই সমান বিভব শক্তি প্লাস গতিশক্তি লিখতাম, কিন্তু যেহেতু এখানে কোনো স্থিতিশক্তি বা বিভব শক্তি থাকতেছে না, তার মানে মোট শক্তি সমান হবে শুধু এর গতিশক্তি, যেখানে তোমার বিভব শক্তি ইপি ইকুয়াল টু 0।
7 নম্বর পয়েন্ট হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে পরপর দুইটা ধাক্কা, অর্থাৎ এই যে অণুগুলো পরস্পর মানে ছোটাছুটি করতেছে, মনে করো অণুগুলো ছুটে মনে করো এর সাথে ধাক্কা খেলো, তারপরে এর সাথে ধাক্কা খেয়ে মনে করো আবার এর সাথে ধাক্কা খেলো, আবার এর সাথে ধাক্কা খেয়ে মনে করো এর সাথে ধাক্কা খেলো। এই যে অনেকগুলো ধাক্কা, আমরা যদি পরপর দুইটা ধাক্কা বিবেচনা করি যে এখান থেকে এর সাথে একটা ধাক্কা খেলো, আবার এখান থেকে এসে এখানে একটা ধাক্কা খেলো, এই যে আবার এখান থেকে এখানে, এই যে দেখো দুই ধাক্কার মধ্যবর্তী যে তোমার দূরত্বগুলো, অর্থাৎ পরপর দুটা ধাক্কার পরপর যদি দুটা ধাক্কা বিবেচনা করি, এটা একটা ধাক্কা এটা একটা ধাক্কা, এই পরপর দুটা ধাক্কার মধ্যবর্তী দূরত্ব মানে এই দূরত্বে গ্যাসীয় অণুগুলো কিন্তু সমবেগে সরল পথে চলে, অর্থাৎ এই পথটা কখনো আঁকাবাঁকা, যেহেতু আণবিক দূরত্বটা এদের মানে কম, গ্যাসীয় অণুপরমাণুগুলো তো এমনিতেই ক্ষুদ্র এবং এদের মধ্যকার দূরত্বগুলোও খুবই মানে কম, মানে কঠিন বা তরলের চেয়েও ডেফিনেটলি বেশি, কিন্তু এই দূরত্বটা কিন্তু অনেক কম। তো এই দূরত্বের মধ্যে এদের যে এর যে গতিটা, অণুগুলোর যে গতি, এই দুটো ধাক্কার মধ্যবর্তী পথে যে এদের গতি, এই গতিটাকে কিন্তু আমরা সরল রৈখিক বিবেচনা করতে পারি, অর্থাৎ এরা সমবেগে সরল পথে চলে, তাহলে সমবেগে এবং সরল পথে চলে। তারপরে এই যে গ্যাসীয় অণুগুলোর পরপর দুটো ধাক্কার মধ্যবর্তী দূরত্বকে, অর্থাৎ এটা একটা ধাক্কা এটা একটা ধাক্কা, এই যে মধ্যবর্তী দূরত্বটা, এই দূরত্বটাকে মুক্ত পথ বলা হয়, মুক্ত পথ বলা হয় বা ফ্রি পাথ বলা হয়। তাহলে এরকম অনেকগুলো পথ রয়েছে, মনে করো এটা একটা মুক্ত পথ এটা একটা মুক্ত পথ, এরকম অনেক মুক্ত পথ, এই যে মনে করো মুক্ত পথগুলো, এই সকল মুক্ত পথের যদি আমরা গড় নেই তাহলে সেটাকে বলা হবে গড় মুক্ত পথ। এই গড় মুক্ত পথ সম্পর্কে আমরা পরবর্তী লেকচার আলোচনা করব ইনশাল্লাহ। 8 নম্বর পয়েন্ট হিসেবে আমরা উল্লেখ করতে পারি যে গ্যাসীয় অণুগুলো পারস্পরিক ধাক্কা বা সংঘর্ষ এই তাৎক্ষণিক, অর্থাৎ এই যে অণুগুলোর এই যে সংঘর্ষগুলোর কথা আমরা বললাম, এই গ্যাসীয় অণুগুলোর এই পারস্পরিক ধাক্কা বা সংঘর্ষ কিন্তু খুবই তৎক্ষণাৎ ঘটে এটা, অর্থাৎ এই সংঘর্ষের ফলে কিন্তু সময়ের কোনো অপচয় হয় না। তো গতিতত্ত্বের স্বীকার্যগুলোতে এই আমরা 8টা পয়েন্টই জানলেই আমাদের ইনশাল্লাহ কাভার হয়ে যাবে। তো তবে 8টা পয়েন্টই খুবই উল্লেখযোগ্য, এগুলোকে খুব ভালো করে মনে রাখার চেষ্টা করবা। তো এবার এই যে গ্যাসীয় অণুগুলোর বা গ্যাসীয় কণাগুলোর এই যে গতি সম্পর্কে আমরা পড়লাম, তো এবার আমরা এই অণুগুলোর গড়বেগ সম্পর্কে জানবো। গড়বেগ, তাহলে গড়বেগ যদি আমরা বলি, গড়বেগ কাকে বলা হয়? যে মনে করো যে কোনো একটা বস্তু অসমবেগে গমন যদি করে, তাহলে তার মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা মোট সময় দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বাই হচ্ছে তোমার মোট সময়, তাহলে এটাকে তোমার গড়বেগ বলা হবে। আবার এমনটাও করা যায় যে মনে করো 2-3টা বেগ রয়েছে, তো এই কতগুলো বেগ দেওয়া আছে, এই বেগেরও আমরা গড় নিই। মনে করো কোনো একটা অণুর বেগ মনে করো C1, কোনো একটা অণুর বেগ মনে করো C2, কোনো একটা অণুর বেগ মনে করো C3। আমরা কিন্তু এই গ্যাসীয় অণুর বেগগুলোকে সি দ্বারা প্রকাশ করব, তাহলে এই জন্য আমরা C1 C2 C3 বলতেছি। মনে করো 3টা বেগ দেওয়া আছে, যদি বলা হয় এই বেগগুলোর গড় কত, তাহলে আমরা 3টা বেগই যোগ করি, আর যেহেতু সংখ্যা এরা 3টা, এই জন্য 3 দ্বারা ভাগ করি, তাহলেও কিন্তু আমরা গড় বেগ পেয়ে যাই, আর এই গড় বেগকে সি বার দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এবার এই যে অণুগুলোর, আমরা এখানে তো অসংখ্য অণু রয়েছে, তো এই যে অণুগুলোর গড়বেগ আমরা বের করলাম, এদের মধ্যে যে সকল অণুর বেগই যে সমান এমনটা না, এই যে কিন্তু আমরা গড় নিই, তো তারপরও দেখা যায় যে সর্বাধিক একটা সম্ভাব্য বেগ পাওয়া যায়। তো সর্বাধিক সম্ভাব্য বেগ, আচ্ছা এই মানে মোস্ট প্রবাবল ভ্যালোসিটি যেটা, এইটাকে তোমার সি মোস্ট প্রবাবল CMP দ্বারা প্রকাশ করা হয়। তো তো সর্বাধিক সম্ভাব্য বেগ কাকে বলা হয়? আমরা সংজ্ঞাটা কিন্তু এইভাবে বলতে পারি যে কোনো গ্যাসের অধিকাংশ অণুগুলো যে বেগে গতিশীল থাকে, অর্থাৎ অধিকাংশ অণুগুলোর যে বেগ, সেই বেগটাকে সর্বাধিক সম্ভাব্য বেগ বলা হয়। তো সর্বাধিক সম্ভাব্য বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করব? CMP দ্বারা প্রকাশ করব। আচ্ছা, এবার আরেকটা বেগ নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে বর্গমূল গড়
বর্গ বেগ, এটা নিয়ে একটু কথা বলবো। তো দেখো, বর্গমূল গড় বর্গ বেগ, আগে আমরা এই দিক থেকে যদি আসি, বেগ, বেগ মানে হচ্ছে আমরা সি দ্বারা প্রকাশ করি, তারপর হচ্ছে বর্গ বেগ, তার মানে হচ্ছে সি স্কোয়ার, তাহলে বর্গ বেগ, তার আবার তার সামনে কি গড়, তার মানে কতকগুলো বেগের বর্গের গড়। তাহলে আমরা যদি বিবেচনা করি, মনে করো সি ওয়ান একটা বেগ, তাহলে তার বর্গ, তাহলে সি ওয়ান স্কোয়ার। মনে করো সি টু একটা বেগ, তার বর্গ, তাহলে সি টু স্কোয়ার। মনে করো সি থ্রি একটা বেগ, তার বর্গ, তাহলে মনে করো কোনো একটা অনুর্বেগ সি ওয়ান, আর একটা অনুর্বেগ সি টু, আর একটা অনুর্বেগ সি থ্রি, তো তাদের বর্গগুলো আমরা নিলাম, অর্থাৎ বেগের বর্গগুলো নিলাম। এবার যদি এই বেগের বর্গগুলোর গড় বের করি, তাহলে আমরা এখানে কয়টা বেগ আছে, তিনটা, তাহলে এদেরকে যোগ করে 3 দ্বারা ভাগ করব, তাহলে গড় বর্গ বেগ আমরা পাইলাম। তো এই গড় বর্গ বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করব, সি স্কোয়ার, দেখো সি স্কোয়ার বার, অর্থাৎ মানে বর্গ বেগ তার গড়, তাহলে সি স্কোয়ার বার। এটা ছিল তোমার গড় বর্গবেগ। তো কিন্তু আমাদের কথা হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ, তার মানে আমরা উভয় মানে উভয় পক্ষকে আমরা কি করব, রুট করব, অর্থাৎ এই পাশেও রুট করলাম, এই পাশেও রুট করলাম। তাহলে এই যে তোমার বর্গমূল গড় বর্গবেগ, এটাকে কিন্তু বলা হয় CRMS, রুট মিন স্কোয়ার ভ্যালোসিটি বা বেগ, যেটাকে আমরা এই সি দ্বারা প্রকাশ করতেছি, তাহলে সিআরএমএস। এই সিআরএমএসকে কিন্তু শুধুই সি দ্বারাও প্রকাশ করা হয়। তাহলে দেখো, আমরা নর্মালি একটা চিন্তা করতে পারি যে, মনে করো এই যে রুট আর এই স্কোয়ার মনে করো চলে গেল, থাকলো হচ্ছে সি বার, এমন করে আমরা কিন্তু চিন্তা করতে পারি, মানে গড়বেগ বুঝাবে, কিন্তু আসলে কিন্তু সেই গড়বেগ আর এখানকার এই গড়বেগ এক নয়, কারণ এখানে এই রুট আর এই স্কোয়ার কেটে যাবেও না, কারণ স্কোয়ারটা হচ্ছে মানে মানে গড়ের ভিতরে, এটা যদি বাইরে হতো তাহলে যেত, তাহলে যেহেতু এটা ভিতরে, তার মানে এই রুটের সাহায্যে এই স্কোয়ার যাবে না, তার মানে এখানে যে আমি বেগটা পাবো সেটা কিন্তু এই গড় বেগের সমান হবে না, একটু ডিফারেন্স হবে, তবে কাছাকাছি হবে। উদাহরণ হিসেবে কিন্তু আমরা বলতে পারি, মনে করো একটা অনুর্বেগ 1 মিটার/সেকেন্ড, আর একটা অনুর্বেগ 2 মিটার/সেকেন্ড, আর একটা অনুর্বেগ মনে করো 3 মিটার/সেকেন্ড, তাহলে সেক্ষেত্রে গড় বেগ সি বার ইকুয়াল টু হবে 1+2+3 তার মানে 3×2=5, 6, 6/3 মানে হচ্ছে 2, তাহলে 2 মিটার/সেকেন্ড। পক্ষান্তরে আমরা যদি সিআরএমএস বের করি, বা শুধু সি একই কথা, তো সিআরএমএস বের করলে কি দাঁড়াবে, এই দেখো রুট ওভার, তাহলে সি1 স্কোয়ার, সি1 বলতে 1 এর উপর স্কোয়ার, প্লাস সি2 বলতে 2 এর স্কোয়ার, প্লাস সি3 বলতে 3 এর উপর স্কোয়ার, বাই হচ্ছে তোমার 3, তার মানে হচ্ছে রুট ওভার 1 প্লাস 2×2=4 প্লাস 3×3=9 বাই হচ্ছে 3, তার মানে 9×10 14/3। তো এটা তোমরা ক্যালকুলেটারে করে দেখবা যে 4 পয়েন্ট তোমার কত আসে, 66 আসে, তার মানে এটা বর্গমূল, তার মানে এটাকে যদি আমরা রুট করি, তাহলে শুধু যদি 4 থাকতো তাহলে 2×4 হতো, যেহেতু 4-এর চেয়ে একটু বেশি, তার মানে বর্গমূল করলে আমরা 2 এর থেকে সামান্য কিছু একটু বেশি পাবো, তাহলে সেই মানটা আমরা পাবো, তোমার ক্যালকুলেটারে দেখবা 1.66 আসে, এত একক। বা এখানে যদি আমরা মিটার/সেকেন্ডে প্রকাশ করি, তাহলে মিটার/সেকেন্ড। তাহলে দেখো সিআরএমএস এবং এই তোমার সি বারের মধ্যে তফাৎ কিন্তু সামান্য, এখানে হচ্ছে 2 আর এখানে হচ্ছে 2.16, তো আমরা বলতে পারি যে সিআরএমএস গ্রেটার দেন সি বার। আচ্ছা, এবার এবার আমরা গ্যাসের গতিতত্ত্বের সাহায্যে আমরা বিভিন্ন আরও রাশিমালা দেখব। তো শুরুতে আমরা গ্যাসের গতিতত্ত্ব থেকে যে একটা আমরা প্রতিপাদন তোমরা বইয়ে দেখবা, গ্যাসের গতিতত্ত্ব থেকে আমরা একটা প্রমাণ করতে পারি, একটা সমীকরণ, সেটা হচ্ছে তোমার পিভি ইকুয়াল টু 1/3 mn সি স্কোয়ার বার। এই সমীকরণটা কিন্তু আমরা প্রমাণ করতে পারি, এই সমীকরণটা খুব ভালো করে মনে রাখবা, পিভি ইকুয়াল টু 1/3 mn সি স্কোয়ার বার। প্রতিবেদনটা বইয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। আমরা শুধু এখানে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে সমীকরণটা পেলাম, এখানে আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দিই, এখান থেকে আমরা দেখো লিখতে পারি যে পি ইকুয়াল টু 1/3 তোমার এম এন বাই আচ্ছা mn বাই ভি সি স্কোয়ার বার। এখান থেকে দেখো যে আচ্ছা, এখানে এদের পরিচয়গুলো বলি। এম হচ্ছে তোমার প্রতিটি অনুর ভর,
প্রতিটি গ্যাস অণুর ভর, গ্যাস অণুর ভর। তারপরে এখানে এন হচ্ছে তোমার যে গ্যাসে মোট অণুর সংখ্যা, গ্যাসে মোট অণুর সংখ্যা। তারপরে সি স্কোয়ার বার মানে তো হচ্ছে গড় বর্গ বেগ। পি হচ্ছে তোমার চাপ, ওই গ্যাসের চাপ, আর ভি হচ্ছে ওই গ্যাসের আয়তন। আচ্ছা, এবার ভিটা আমরা নিচে নিয়ে গেলাম। তাহলে দেখো তোমার এই যে এন, তাহলে এন হচ্ছে তোমার মোট অণুর সংখ্যা, তাকে আমরা যদি আয়তন দ্বারা ভাগ করি তাহলে কি হলো, একক আয়তন অণুর সংখ্যা। তো এই একক আয়তনে অণুর সংখ্যা ছোট হাতের এন ইকুয়াল টু এন বাই ভি আমরা বলতে পারি, একক আয়তনে অণুর সংখ্যা। তাহলে সেই মানটা যদি এখানে বসাই তাহলে এই পিটা দাঁড়াবে হচ্ছে একক আয়তনে গ্যাসের চাপ সমান হচ্ছে গ্যাসের চাপ পি ইকুয়াল টু 1/3 এম এন সি স্কোয়ার বার। আচ্ছা, এখান থেকে আমরা তোমার এই চাপ এবং ঘনত্বের মধ্যেও একটা সম্পর্ক নির্ণয় করতে পারি, চাপ ও ঘনত্ব, এদের মধ্যে একটু সম্পর্কটা দেখব। দেখো এই সমীকরণটা থেকে যদি আমরা আসি যে এই যে পি ইকুয়াল টু 1/3 এম এন বাই ভি সি স্কোয়ার বার, তাহলে এখান থেকে দেখো 1/3 এই যে এম, এম মানে হচ্ছে একটা অণুর ভর, আর এন মানে হচ্ছে মোট যত অণু রয়েছে। তার মানে এই এম এনটা কি বোঝাচ্ছে, তার মানে এম এন ইকুয়াল টু হচ্ছে গ্যাসের ভর, অর্থাৎ গ্যাসের মোট ভরটা বোঝাচ্ছে, গ্যাসের ভর, এক কথায় যতটুকু গ্যাস রয়েছে তার ভর। তাহলে সেইটাকে আমরা বড় হাতের এম দ্বারা প্রকাশ করলাম। তাহলে আমরা লিখতে পারবো যে এম বাই ভি সি স্কোয়ার বার। এবার দেখো এটা হচ্ছে তোমার এম হচ্ছে গ্যাসের ভর আর ভি হচ্ছে গ্যাসের আয়তন, তার মানে এটা কিন্তু গ্যাসের ঘনত্ব বোঝাচ্ছে। তাহলে আমরা এটাকে লিখতে পারবো 1/3 রো সি স্কোয়ার বার। তাহলে এখান থেকে এই যে সি স্কোয়ার বার সমান কি লিখতে পারি, তাহলে এই সি স্কোয়ার বার সমান আমরা, তাহলে সি স্কোয়ার বার সমান আমরা লিখতে পারবো এই 3 গিয়ে এর সাথে গুণ হবে, তার মানে 3p, আর এই রোটা নিচে চলে আসবে 3p বাই রো, তাহলে সি স্কোয়ার বার। এবার যদি আমরা উভয় পক্ষকে বর্গমূল করি তাহলে এই যে এখানেও বর্গমূল চিহ্ন দিলাম, এটাও বর্গমূল চিহ্ন দিলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো দেখো এই যে বর্গমূল গড় বর্গবেগ, তার মানে এই জিনিসটা কিন্তু সিআরএমএস বোঝাচ্ছে, সিআরএমএস ইকুয়াল টু হচ্ছে √3p বাই রো। এটা একটা সমীকরণ, এটা মনে রাখবা। আচ্ছা, তো এখান থেকে কিন্তু আমরা বলতে পারি যে যদি চাপ স্থির থাকে সেক্ষেত্রে দেখো এই সমীকরণ থেকে আমরা বলতে পারি সিআরএমএস সমানুপাতিক কি 1/√ρ, অর্থাৎ সিআরএমএসটা হচ্ছে তোমার ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক, ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা একটা ম্যাথ করতে পারি যে মনে করো তোমার দুইটা ভিন্ন পাত্র রয়েছে, এই দুইটা ভিন্ন পাত্রে মনে করো এইখানে 325 গ্রাম আর এখানে হচ্ছে মনে করো তোমার 288 গ্রাম তোমার ভরের 10 মোল করে, মনে করো এখানেও 10 মোল রয়েছে, এখানেও 10 মোল রয়েছে, 10 মোল করে মনে করো এ ও বি নামক দুইটা গ্যাস রয়েছে। এদের আয়তনের অনুপাতটা দেয়া আছে তোমার মনে করো 427:405, এই অনুপাতটা দেয়া আছে। তো পাত্র দুইটার মুখ যদি একই সময় খুলে দেওয়া হয় তাহলে কোন পাত্রটা আগে খালি হবে, তাহলে প্রশ্ন হচ্ছে কোন পাত্রটি আগে খালি হবে, এটা হচ্ছে প্রশ্ন। তো এর সমাধান টানার আগে আমরা একটা বিষয় সম্পর্কে জানি, সেটা হচ্ছে যে পাত্রস্থ গ্যাসের আরএমএস বেগটা বেশি, যে পাত্রের আরএমএস বেগটা বেশি হবে
অথবা ব্যাপন হারটা বেশি হবে সেই পাত্র কিন্তু আগে খালি হবে। অর্থাৎ গ্যাসের ওই যে আরএমএস বেগ, অর্থাৎ বেগ যত বেশি হবে তত তাড়াতাড়ি বের হয়ে যাবে, তার মানে তত তাড়াতাড়ি খালি হয়ে যাবে। অর্থাৎ ব্যাপন হার, যত হারে এরা তাড়াতাড়ি বের হয়ে যাবে তো তত তাড়াতাড়ি খালি হবে। এই জন্য আমরা বলি যে পাত্র, এখানে হিসাব করে আমরা দেখব যে যে পাত্রে গ্যাসের সিআরএমএস বেগটা বেশি হবে বা ব্যাপন হারটা বেশি হবে সেটাই আসলে আগে খালি হবে। তো এখানে কিন্তু এ গ্যাসের ভর তোমার দেয়াই আছে, তাহলে এ গ্যাসের ভর আমরা এখানে লিখি কী কী দেয়া আছে, যে এ দেয়া আছে তোমার 325 গ্রাম, তারপরে তোমার বি গ্যাসের বি সমান দেয়া আছে 288 গ্রাম। এবার গ্যাসদের আয়তনের অনুপাতও আবার দেয়া আছে, তাহলে আমরা ভি এ বাই ভি বি দেয়া আছে হচ্ছে তোমার 427/405 অনুপাতটা দেয়া আছে। তো ব্যাপনের হার, তাহলে ব্যাপনের হার বা ওই যে সিআরএমএস একই বিষয়ই বোঝায়। তাহলে এর আগে কিন্তু আমরা দেখলাম যে এখানে সিআরএমএসটা হচ্ছে ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা এখানে লিখতে পারি যে তোমার ওই যে ব্যাপনের হার আরটা সমানুপাতিক 1/√ρ। তাহলে এখান থেকে আমরা সমীকরণ যদি আমরা প্রকাশ করি, যে মনে করো এখান থেকে যেহেতু দুইটার ক্ষেত্রে, তাহলে আমরা লিখলাম RA/RB ইকুয়াল টু, তাহলে এখানে কি দাঁড়াবে তোমার যেহেতু ঘনত্বটা নিচে, তাহলে √ওভার ঘনত্বটা, তাহলে কি এখানে RA কি ρA/ρB হবে, তাহলে নিচে হওয়ার কারণে ρBটা উপরে চলে যাবে, তাহলে ρB/ρA। এবার আমরা জানি ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, তাহলে এখানে ভরটা আমরা লিখব, তাহলে √ওভার MB বাই হচ্ছে তোমার MA গুণন, তাহলে ভর বাই আয়তন, তাহলে আয়তনটা কিন্তু উল্টে যাবে, তার মানে এখানে হবে তোমার আয়তন VA বাই হচ্ছে তোমার VB। আচ্ছা, এবার যদি আমরা এখানে মানগুলো বসিয়ে দেই, তাহলে এই মানগুলো বসিয়ে দিলে তোমরা এই যে MA, তার মানে হচ্ছে √ওভার MBর মান, MB কত দেওয়া আছে 288 বাই হচ্ছে এটা কত MA মান হচ্ছে 325 গুণন এখানে VA বাই VBর মান দেওয়া আছে 427/405। তো এটা ক্যালকুলেশন করলে তোমরা দেখবা এটা যেটা পাওয়া যায় সেটা হচ্ছে এই যে তোমার RA ইকুয়াল টু আমরা পাবো 0.967 ইন্টু হচ্ছে RB। তাহলে এই মানটা যেহেতু একের চেয়ে ছোট, তার মানে এই মানটা আর এর চেয়ে বড় হবে, তার মানে আমরা বলতেই পারি RB গ্রেটার দেন RA। অর্থাৎ ব্যাপন হারটা কার বেশি, বি পাত্রে ব্যাপন হারটা বেশি, তার মানে বি পাত্রটা আগে খালি হবে। তো আবার যদি আমরা সময় দিয়েও প্রকাশ করি, আমরা জানি যে ব্যাপন হার আর সমানুপাতিক 1/T, অর্থাৎ তোমার সময়ের ব্যস্তানুপাতিক। তাহলে তাই যদি হয়, তাহলে যেহেতু মনে করো এ পাত্রের কথা যদি চিন্তা করি, তাহলে RA/T, তার মানে কি ব্যস্তানুপাতিক যেহেতু হবে, তাহলে এখানে যেহেতু তোমার এ পাত্রের এখানে মানে আর বড় কার, বি পাত্রের, তাহলে সময় কার বড় হবে, এর, তার মানে আমরা এখান থেকে আমরা লিখতে পারবো যে তোমার TA গ্রেটার দেন TB, অর্থাৎ এ পাত্রে ওই অণুগুলো বের হয়ে যেতে বেশি সময় লাগবে, তার মানে কি বেশি সময় লাগা মানে ওর ব্যাপন হারটা কম, তার মানে খালি হতে দেরি হবে। কিন্তু TB সময়টা অল্প, অর্থাৎ বি পাত্রে অল্প সময়ে খালি হয়ে যাবে, তার মানে ব্যাপন হারটা এখানে বেশি। তাহলে আমরা বলতে পারি যে বি পাত্রটা আগে খালি হবে, অর্থাৎ বি পাত্রটি আগে খালি হবে।